আলাইকুম। প্রজেক্ট এইস এর জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পড়ব প্রাণীবিজ্ঞান প্রথম চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আজকে আমরা এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস করব। গত দুইটা ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম আমাদের এই বিশাল বড় প্রাণী জগৎকে আমরা কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করতে পারি, সেই ভাগগুলো কি কি, এবং এই যে বিভিন্ন পর্বে আমরা এদের ভাগ করেছি, কিছু পর্বের আমরা বৈশিষ্ট্য পড়েছিলাম। তো আজকে আমরা বাকি পর্বগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানবো। তার আগে আমরা একটু স্লাইড রিক্যাপিচুলেট করে নিই যে আমরা প্রাণীর এই পুরো প্রাণী জগতে কতগুলো পর্ব পড়েছিলাম। আমরা পড়েছিলাম মেজর পর্ব হচ্ছে 9টায়। মেজর পর্বগুলো কি কি ছিল? আমাদের এখানে নেমোনিক ছিল ই সি পি এন মেক, এম এ এ ই সি পি এন মেক। তাহলে আমরা আগের ক্লাসে পিসিপিএন পর্যন্ত পড়ে ফেলেছি, কি পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, নেমাটোডা। আজকে আমরা পড়বো এই মেকের এই চারটা: মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। তো আমরা যদি আসি প্রথম, তাহলে আজকে আমাদের পড়ার টপিকে প্রথম পড়ার টপিক হচ্ছে এম। এম ফর কি? এম ফর হচ্ছে মলাস্কা। মলাস্কা অর্থ কি? মলাস্কা মানে হচ্ছে মলাস্ক মানে হচ্ছে নরম। তাহলে কেন এদের নাম মলাস্কা? কারণ এদের শরীরটা অনেক বেশি নরম। তো তোমরা আমাকে একটু জানাও, বিগত ক্লাসে আমরা এরকম কোন পর্ব পড়েছি যাদেরও এই সেম বৈশিষ্ট্যটা ছিল, এরকম নরম একটা বৈশিষ্ট্য তাদের সেই পর্বের মধ্যেও ছিল। তো তোমরা যারা যারা মনে করতে পারছো তারা তারা আমাকে এইটা কমেন্ট বক্সে লিখে দাও যে নরম মলাস্কা ছাড়া আর কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। তো এই যে মলাস্কা পর্বের প্রাণীর ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে কি এরা অনেক বেশি নরম। তো এই জন্য এদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। কম্বোজ মানেও সেম, অনেক নরমই বোঝায়। এরা নরম, এই জন্য এটার নাম মলাস্কা। আমরা এইটুকু জানতে পারলাম। মলাস্কা সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এটা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। যতগুলো পর্ব আছে তার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট প্রাণী আছে এই মলাস্কা পর্বর মধ্যে। তো জ্ঞানমূলক এই দুইটা জিনিস আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে। এবার চলো আমরা আসি এই পর্বের মেইন বৈশিষ্ট্যগুলো কি কি, সেই মেইন বৈশিষ্ট্যগুলোতে। তো দেখো মলাস্কা, প্রথমে ম দিয়ে আমরা কি মনে রাখবো? ম দিয়ে আমরা মনে রাখবো এরা মাংসল। আমরা জানি মাংসগুলো কি হয়? মাংস হয় হচ্ছে নরম। অস্থি বা তরুণাস্থি এগুলো কি হয়? শক্ত হয়। মাংস হয় নরম। তাহলে এদের দেহ যেহেতু অনেক নরম, কারণ কি এদের শরীরে কোনো অস্থি, তরুণাস্থি এই ধরনের কোনো জিনিস নাই, কোনো শক্ত জিনিস নাই। এদের দেহ হচ্ছে মাংসল। এখন কোনো জিনিস যদি নরম হয় তাহলে আমাদের কমন সেন্স কি বলে? নরম একটা জিনিসের বেশি সাপোর্ট দরকার না। যেমন একটা যে জিনিস শক্ত তার কিন্তু বেশি সাপোর্ট দরকার নাই, সে নিজে থেকেই বাইরের যে প্রতিকূল পরিবেশ সেইটা থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারবে। বা যেটা নরম সেটা তো বাইরে একটু যদি ধাক্কা লাগেও তাহলে মারা যাবে। তাহলে প্রকৃতি আমাদেরকে এইভাবেই তার দেহটাকে গঠন করেছে যাতে সে এক্সট্রা একটা সুরক্ষা পায়। এক্সট্রা সুরক্ষার লেয়ারটা কি? এক্সট্রা সুরক্ষার লেয়ার হচ্ছে ম্যান্টল। এই ম্যান্টল হচ্ছে তার দেহের বাইরে একটা আবরণ থাকে, এই আবরণটাকে বলা হয় ম্যান্টল। তাহলে মলাস্কার দেহ আবরণী, ম্যান্টল, দুইটাই মডি। এই ম্যান্টল আবার কি করে? এই ম্যান্টল হচ্ছে, এই ম্যান্টল থেকে চুনময় বিভিন্ন পদার্থ খরিত হয়ে এদের দেহের বাইরে একটা শক্ত খোলসের মতো আবরণ তৈরি হয়। আমরা কি দেখেছি? শামুক দেখেছি, ঝিনুক দেখেছি, এদের দেহের বাইরে গিয়ে একটা শক্ত আবরণ আছে না, যে আবরণটার ভেতরে একটা মাংসল প্রাণী থাকে। তো এই আবরণটাই কোত্থেকে তৈরি হয়? তৈরি হয় এই মেন্টাল লেয়ার থেকে, যাতে তাকে এক্সট্রা প্রোটেকশন দিতে পারে। কারণ ওই একটাই, সে খুবই নরম। তাহলে এই মেন্টাল দেহাবরণ এবং এইটা তার দেহকে সুরক্ষা দিচ্ছে, একটা খোলস তৈরি করছে শক্ত। এরপরে ম দিয়ে আরেকটা কি? মাথা। সুস্পষ্ট, এদের দেহে যে মাথা, সেই মাথাকে স্পষ্টভাবে বোঝা যায়। দেখো এটাও কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্যের দিকে চলে আসতেছে। এরপরে ম দিয়ে আরেকটা কি? মুক্ত। মুক্ত না পুরোপুরি কি? অর্ধমুক্ত। এখন আমরা একটু জানবো মুক্ত সংবহন, বদ্ধ সংবহন, অর্ধমুক্ত সংবহন এই জিনিসগুলো কি। তাহলে মুক্ত, অর্ধমুক্ত বা বদ্ধ সংবহন যেটাই বলো না কেন, এই সংবহনটা কিসের সংবহন? এটা হচ্ছে রক্তের সংবহন। রক্তের সংবহন।
নর্মালি আমাদের মানুষের দেহে রক্ত কোথায় পরিবাহিত হয়? রক্ত পরিবাহিত হয় ধমনীতে, শিরাতে বা হৃৎপিণ্ডের মধ্যে। কি হৃৎপিণ্ড থেকে ধমনী হয়ে পুরো শরীরে রক্ত যায়, সেই রক্ত আবার শিরা হয়ে হৃৎপিণ্ডেই ফেরত আসে। তাহলে দেখো এই রক্ত কিন্তু এই ধমনী, হৃৎপিণ্ড, শিরা এই তিনটার বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। এই যে দেখো, ধমনী থেকে হৃৎপিণ্ড থেকে ধমনীতে যাবে, ধমনী থেকে শিরাতে যাবে, শিরা থেকে হৃৎপিণ্ডে আসবে। আবার সেম এই সাইকেলটা এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে। বডির যে ক্যাভিটি আছে, ক্যাভিটি মানে কি আমার বডির যে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু কখনোই রক্ত আসবে না। তাহলে দেখো একটা বদ্ধ জায়গার মধ্যে, বদ্ধ নালীর মধ্যে রক্ত যে পরিবহন হচ্ছে, এই পরিবহনটাকে বলে বদ্ধ সংবহন। বোঝা গেছে বদ্ধ সংবহন ক্লিয়ার? তাহলে যেখানে রক্ত, যে পরিবহন তন্ত্রে রক্ত কি রক্ত নালী, হৃৎপিণ্ড এগুলোর বাইরে কখনোই আসে না বা দেহ গহ্বরে আসে না, সেই রক্ত সংবহনটাকে বলা হয় বদ্ধ সংবহন তন্ত্র। যেমন আমাদের মানুষের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ। আরো কোন কোন প্রাণীর বদ্ধ এটা আমরা পড়ব। এরপরে মুক্ত সংবহন তন্ত্র। তাহলে কি মুক্ত সংবহন তন্ত্র হচ্ছে যেসব প্রাণীতে দেহ গহ্বরের মধ্যে, সাপোজ এটা হচ্ছে প্রাণীর দেহ, এই দেহের মধ্যে এখানে তো অনেক কোষ্ঠস আছে, যা থাকার মধ্যেখানে এখানে একটা গহ্বর আছে, এটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার মধ্যে রক্ত চলে এসেছে, কোনো রক্ত চলাচলের জন্য আলাদা নালী নাই, এখানে রক্ত আছে কিন্তু সুগঠিত আলাদা কোনো তন্ত্র নাই যেটার মধ্যে দিয়ে রক্ত চলাচল করবে। তাহলে এই দেহ গহ্বরের মধ্যে দেখো রক্তটা আছে, তাহলে কি রক্তটা মুক্তভাবে থাকছে না, এই জন্য আমরা এটাকে বলি কি মুক্ত সংবহন তন্ত্র। মুক্ত সংবহন তন্ত্র। তাহলে বোঝা গেছে বদ্ধ সংবহন তন্ত্র কি, মুক্ত সংবহন তন্ত্র কি। বদ্ধ রক্ত সংবহনে রক্ত শুধুমাত্র রক্ত নালীর মধ্যেই থাকবে বা একটা বদ্ধ জায়গার মধ্যে থাকবে, কখনোই দেহ গহ্বরে আসবে না। আর মুক্ত সংবহন তন্ত্রে রক্তটা দেহ গহ্বরের মধ্যে থাকবে। তাহলে এবার কোশ্চেন আসবে, আপু মলাস্কাতে না বদ্ধ না মুক্ত, এরা তো অর্ধমুক্ত, তাহলে অর্ধমুক্ত জিনিসটা কি? অর্ধমুক্ত মানে হচ্ছে এখানে মুক্ত সংবহন তন্ত্রের ফিচারও থাকবে প্লাস বদ্ধও থাকবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে এদের রক্ত গহ্বরের মধ্যেও যায়, দেহের যে ফাঁকা জায়গা দেহ গহ্বর, দেহ গহ্বরের মধ্যে যায়, প্লাস এদের রক্ত নালী, হৃৎপিণ্ড এইগুলোর মধ্যেও যায়। তার মানে কি এদের রক্তনালীর মধ্যে বা হৃৎপিণ্ডের মধ্যেও রক্ত পরিবাহিত হয় এবং সেই রক্তটা দেহ গহ্বরের মধ্যেও আসতে পারে। তাহলে দুইটা বৈশিষ্ট্য এখানে থাকে, এই জন্য এটাকে বলা হয় কি না পুরোপুরি মুক্ত না পুরোপুরি বদ্ধ, এটাকে আমরা বলি অর্ধমুক্ত সংবহন। অর্ধমুক্ত সংবহন। তো তাহলে আমরা বুঝলাম মুক্ত সংবহন কি, বদ্ধ সংবহন কি। আমাদের শ্রেণীবিন্যাসের যে বিষয়গুলো ছিল, যেগুলোর উপরে ভিত্তি করে শ্রেণীবিন্যাসের ভিত্তি ছিল, যেগুলোর উপরে বেস করে আমরা শ্রেণীবিন্যাস করছিলাম, তার মধ্যে কিন্তু একটা ছিল কি সংবহন তন্ত্র। তাহলে সেই সংবহন তন্ত্রটাই হচ্ছে এইটা, হতে পারে মুক্ত, হতে পারে বদ্ধ, আর হতে পারে এই মলাস্কার মতো অর্ধমুক্ত সংবহন তন্ত্র। তো ক্লিয়ার বিষয়টা সবার কাছে? কারো যদি কোনো কোয়ারি থাকে, কোনো কিছু না বুঝতে পারো, তাহলে কমেন্টে লিখে জানাও যে আপু এইটা বুঝি না, এটা বুঝায় দেন। ঠিক আছে, গেল কি মাংসল, মেন্টাল, মাথা সুস্পষ্ট, অর্ধমুক্ত সংবহন। এরপরে দুইটা সরি দুইটা হ আছে আমাদের, একটা কি হিমোসিল, হিমোসিল আর হিমোসায়ানিন। আমাকে বলো সিল মানে কি? সিল শব্দের অর্থ কি? প্রতিটা ক্লাসেই আমরা পাচ্ছি কি সিল, সিলোমের মধ্যে পেয়েছি আমরা সিল, ব্লাস্টোসিলের মধ্যে আমরা পেয়েছি সিল, এন্টারোসিলের মধ্যে আমরা পেয়েছি বা সিলেন্টেরন, সিলেন্টেরনের মধ্যে আমরা পেয়েছি কি সিল। তাহলে আরো কত কত জায়গায় আমরা জানি সিল পেয়েছি গত ক্লাসে, তাই তো? এবার বলো হিমোসিল। হিম এই ওয়ার্ডটা মেইনলি
ইউজ করা হয় ব্লাড সংক্রান্ত বিষয়। হিমোসিল, হিমোগ্লোবিন, তো সরি এই জিনিসটা, এই ওয়ার্ডটা ইউজ করা হয় ব্লাড সংক্রান্ত জিনিসপত্র বোঝাতে। তাহলে আমি কিন্তু অলরেডি বলেছি মলাস্কার রক্ত কোথায় থাকে, অর্ধমুক্ত সংবহন, তার মানে এটা দেহ গহ্বরেও থাকবে, রক্ত নালীর মধ্যেও থাকবে। এখন যে গহ্বরের মধ্যে রক্ত থাকবে সেটাই হিমোসিল। মিনিং তো এটাই বলে যে মলাস্কার যেই সিলের মধ্যে বা যে গহ্বরের মধ্যে, যে ফাঁকা জায়গার মধ্যে রক্ত চলে আসবে সেই গহ্বরটাকে আমরা বলি হিমোসিল। তো এই জন্য মলাস্কাতে কি থাকে, হিমোসিল থাকে। বোঝা গেল? এখন এই যে মলাস্কার রক্ত আছে, রক্ত কি দিতে হবে, একটা কালার দিতে হবে। মানুষের রক্ত হচ্ছে লাল, তাহলে এই কালারটা কে দিবে, কালারটা দিবে হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট। তো হ দিয়ে আমরা দুইটা মনে রাখবো, হিমোসিল আর উপরে রক্ত রঞ্জক, তাহলে কি হিমোসায়ানিন, অ্যামিবোসাইট, এইগুলো দিয়ে হচ্ছে এদের রক্তটা রং হয়। তো এখানেও দেখো এই যে হিমো লিখা, তো হিম মানে এখানে রক্ত সংক্রান্ত বোঝাচ্ছে, যেহেতু রক্ত রঞ্জক সেই জন্য কিন্তু এটা নামের শুরুতে একটা হিমো আছে। হিমোসায়ানিন এবং রক্তে আরো কি থাকে, অ্যামিবোসাইট বলে একটা কোষ থাকে তাদের শরীরে। সেখানে অনেক কিছু বলতে চাইলে বলা যায় যে অ্যামিবোসাইটের নাম অ্যামিবোসাইট কেন, অ্যামিবোসাইট মানে হচ্ছে, অ্যামিবা মানে হচ্ছে যেটার কোনো নির্দিষ্ট আকার থাকে না, যে কোষের আকার অনেক রকম হতে পারে। সাইট মানে কোষ, আমরা অলরেডি পড়েছি, তো যেটা কোনো নির্দিষ্ট আকার নাই, এরকম নির্দিষ্ট আকৃতি ছাড়া অনেক রকমের কোষ হচ্ছে এদের এই রক্তের মধ্যে থাকে, যেটা কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না। এই ধরনের কোষগুলোকে আমরা কি বলি, অ্যামিবোসাইট। তো গেল। এরপরে এদের একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, এখানে রেডুলা থাকে। রেডুলা কি, রেডুলার বাংলা হচ্ছে রেতি জিহ্বা। রেতি জিহ্বা এটা কি দিয়ে তৈরি, রেডুলা তৈরি হচ্ছে কাইটিন দিয়ে। দেখো তোমরা যারা আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেছো বা ঠিকমতো বুঝতে পেরেছো, তারা কিন্তু অলরেডি জানো যে আমাদের এই প্রাণীগুলো আস্তে আস্তে উন্নত হচ্ছে। সো প্লাটিহেলমিনথেস ছিল, প্লাটিহেলমিনথেসের কি আমরা কোনো পৌষ্টিক নালী আলাদা করে পড়েছিলাম? পড়ি নাই। নেমাটোডাতে কিন্তু আমরা পড়েছিলাম। নেমাটোডার পৌষ্টিক নালী কিরকম ছিল, এইরকম, এই যে সোজা নলের মতো, নলের ভিতর নল, তো এরকম সোজা পৌষ্টিক নালী ছিল। আমি বলেছিলাম কি যে আস্তে আস্তে এটা উন্নত হয়ে পেঁচানো পৌষ্টিক নালী তৈরি করবে। এই মলাস্কাতে, এই মলাস্কার পৌষ্টিক নালী কিন্তু পেঁচানো। পৌষ্টিক নালী পেঁচানো। বা কিসের মতো হতে পারে এটা, ইউ এর মতো, ইউ আকৃতি। তো এদের কিন্তু পৌষ্টিক নালী থাকে, যখন খাবার খাবে সেই খাবার খাওয়ার জন্য তাদের জিহ্বাও থাকে, এবং সেই জিহ্বাটাকে কি বলে, রেতি জিহ্বা বা রেডুলা। এই গেল মলাস্কার খাবার খাওয়া, পরিপাকতন্ত্র, এই বিষয়। এখন সব মলাস্কারই কি এই রেডুলা থাকে? থাকে না। তাহলে কোনটার থাকে না তোমাকে সেটা জানতে হবে, যে এইটা নর্মাল উদাহরণ সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা ব্যতিক্রম। তো এই যে বাইভালভিয়া, বাইভালভিয়াতে কিন্তু রেডুলা থাকে না, বাকি সব মলাস্কাতে রেডুলা থাকে। সেপিয়া, ললিগো, গ্যাস্ট্রোপোডা সবকিছুতেই হচ্ছে তোমার রেডুলা থাকে, শুধুমাত্র বাইভালভিয়াতে হচ্ছে থাকে না। এরপরে কি এদের প্রতিসমতা, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, ব্যতিক্রম গ্যাস্ট্রোপোডা। হ্যাঁ, আমি গতদিন তোমাদেরকে যখন অপ্রতিসমের উদাহরণ বলেছি তখন বলেছিলাম যে এরকম যদি একটা শামুক থাকে বা এই টাইপের যদি কোনো একটা প্রাণী থাকে যেটা কোনোভাবেই সদৃশ অংশে ভাগ করা যায় না, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অপ্রতিসম। তাহলে সবগুলোই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, শুধুমাত্র যে গ্যাস্ট্রোপোডা, এই গ্যাস্ট্রোপোডা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম নয়, এটা হচ্ছে অপ্রতিসম। তাহলে এই গেল আমাদের মলাস্কা নিয়ে কথাবার্তা। আমি যদি একটু রিক্যাপিচুলেট করি, তাহলে এদের বৈশিষ্ট্যগুলো আমি কিভাবে মনে রাখবো, বৈশিষ্ট্য মনে রাখবো শুরুতেই সবগুলো মলাস্কা যেহেতু ম দিয়ে শুরু, তাহলে কি মাংসল, মেন্টল, মাথা সুস্পষ্ট, অর্ধমুক্ত সংবহন। এর সাথে শুরুতেই আমি বলেছি কি যে এটা নরম, তাহলে মুক্ত, অর্ধমুক্ত সংবহন যখন আসলো তখন অবশ্যই সেখানে রক্তের কিছু কথাবার্তা বলতে হবে। অর্ধমুক্ত থেকেই আমরা
সরাসরি চলে আসতে পারি হিমোসিলে। তাহলে যে কি থাকে, হিমোসিল থাকে, সেই হিম বা রক্তের মধ্যে থাকে হচ্ছে হিমোসায়ানিন, অ্যামিবোসাইট, এবং তারপরে তাদের পৌষ্টিক নালী থাকে। পৌষ্টিক নালীতে কি থাকে, তাদের র্যাডুলা থাকে, রেটিজিব্বা থাকে। এবং তাদের পৌষ্টিক নালীটা কিরকম হয়, তাদের পৌষ্টিক নালীটা হয় প্যাঁচানো বা ইউ আকৃতির। আর তার বাইরে তার প্রতিসাম্যতা আছে। এর বাইরে তুমি আরো যখন অ্যাড করতে চাইবা তখন তুমি বলবা এরাও কি ইউসিলোমেট, এদেরও মাত্রা কি, এদের সংগঠন মাত্রা হচ্ছে এরা অঙ্গতন্ত্র মাত্রার। তো এই জিনিসগুলো অবশ্যই তুমি এটার সাথে অ্যাড করবা। জেনারেলাইজড যা যা আছে আমরা প্রথম দিনের ছকে পড়েছিলাম সেইগুলো এটার সাথে কিন্তু অ্যাড হবে। ওকে, আচ্ছা, আমাদের নেক্সট পর্ব হচ্ছে অ্যানেলিডা। তাহলে অ্যানেলিডার নামটা এরকম কেন হলো? অ্যানেলিডা নামটা এসেছে অ্যানুলাস থেকে। অ্যানুলাস শব্দের অর্থ হচ্ছে রিং। আমরা এই যে আংটি পরি না, আংটি, রিং, এই আংটির মতো দেখতে হচ্ছে যদি কোনো কিছুর গঠন হয়, কোনো দেহের গঠন যদি আংটির মতো হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যানুলাস বা রিং। আমরা জানি, আমরা অলরেডি পড়েছি এই অ্যানেলিডাতে প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়। আমরা যখন খণ্ডকায়ন পড়েছি, খণ্ডকায়নে আমরা কিভাবে মনে রেখেছি 679। এই ছয়টা কি, ছয়টা ছিল হচ্ছে সম বা প্রকৃত খণ্ডকায়ন। মনে আছে সবার? প্রকৃত খণ্ডকায়ন। তাহলে এই ছয় কি, এই যে আমরা পড়েছি পিসি, পিএন, এম, এ, ই, সি, 1 2 3 4 5 6, এই যে অ্যানেলিডা, সেই অ্যানেলিডার হচ্ছে সমখণ্ডকায়ন থাকে। তাহলে এর খণ্ডগুলো কিরকম, এই যে এরকম অসংখ্য রিংয়ের মতো খণ্ড নিয়ে, প্রত্যেকটা রিংয়ের মতো খণ্ড নিয়ে এরকম লম্বা অ্যানেলিডা পর্বের প্রাণীগুলো তৈরি হয়। তো এই জন্য এদেরকে বলা হয় অঙ্গুরিমাল। আমরা রিংকে আঙ্গুলে পড়ি না, ওখান থেকে অঙ্গুরিমাল, অঙ্গুরে যেটা পড়া হয় সেই রিংয়ের মতো দেখতে এই প্রাণীটা, এই জন্য এটাকে বাংলাতে আমরা বলি অঙ্গুরিমাল বা ইংলিশে অ্যানুলাস থেকে আসা অ্যানেলিডা। তাহলে বোঝা গেল কেন এটার এরকম নাম হলো। তাহলে দেখো এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, বৈশিষ্ট্যের মধ্যে অলরেডি আমরা কিন্তু প্রকৃত খণ্ডকায়নটা জানি যে এদের শরীরে প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়, একমাত্র মেজর পর্ব যেটাতে প্রকৃত খণ্ডকায়ন আছে। এটার কি বৃত্তান্ত সবকিছু আমরা অলরেডি জেনে এসেছি। এবার শুরুতে কি আছে, প্যারাপোডিয়া ও সিটি। পোডিয়া, পোডা, পোডা শব্দটার মানে হচ্ছে পা, বা পোডিয়া মানে হচ্ছে পা। তার মানে পা দিয়ে আমরা কি করি, আমরা পা দিয়ে চলাচল করি। তাহলে চলনের জন্য যে অঙ্গ, চলনের জন্য যে অঙ্গ সেটাই প্যারাপোডিয়া। ওদের তো আর মানুষের মতো হাত পা থাকবে না, তাহলে চলনের জন্য ওরা কি ব্যবহার করবে, চলনের জন্য ওরা যেটা ব্যবহার করবে সেটাকে বলে প্যারাপোডিয়া বা সিটি। তাহলে অ্যানেলিডা পর্বের প্রাণী চলাচল করার জন্য এদের শরীরে থাকে প্যারাপোডিয়া। পোডিয়া দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পা, এটা চলাচলের জন্য একটা অঙ্গ। এবং প্যারাপোডিয়া ছাড়াও এদের থাকতে পারে সিটি। তাহলে প্রকৃত খণ্ডকায়ন গেল, প্যারাপোডিয়া ও সিটি গেল। নেক্সট হচ্ছে বদ্ধ সংবহন। আমরা অলরেডি মলাস্কা পড়ার সময় কিন্তু পড়েছি মুক্ত সংবহন, বদ্ধ সংবহন, অর্ধমুক্ত সংবহন। তাহলে মলাস্কাতে কি ছিল, মলাস্কাতে ছিল অর্ধমুক্ত সংবহন। আর অ্যানেলিডাতে হচ্ছে মুক্ত সংবহন, সরি বদ্ধ সংবহন। তাহলে বদ্ধ সংবহন জিনিসটা কি, যে রক্ত শুধুমাত্র রক্ত নালিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা রক্ত নালিকা ভেদ করে দেহ গহ্বরে বাইরে আসতে পারবে না। যদি বাইরে চলে আসে তাহলে আমরা সেটাকে বলবো মুক্ত সংবহন। তো এদের মধ্যে কি দেখা যায়, এদের মধ্যে বদ্ধ সংবহন দেখা যায়। এদের ট্রোপোফোর নামক লার্ভা দশা থাকে। খুবই 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 ইম্পর্টেন্ট এদের লার্ভা দশার নাম। এদের হচ্ছে ট্রোপোফোর নামক একটা লার্ভা দশা থাকে। নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া কি, নেফ্রিডিয়া হচ্ছে এদের রেচন অঙ্গ। আমাকে বলো, এর আগে আমরা একটা রেচন অঙ্গ পড়েছিলাম, সেটা হচ্ছে ফ্লেম সেল। ফ্লেম সেল বা শিখাকোষ। সেই শিখাকোষ কোন পর্বের প্রাণীতে দেখা যেত, শিখাকোষ কোন পর্বের প্রাণীতে দেখা যেত? তাহলে এটা যেটাতেই দেখা যাক না কেন সেটার আনসার তোমরা দিবা নেফ্রিডিয়া। এই নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ পাওয়া যায় হচ্ছে অ্যানেলিডাতে। এইগুলো হচ্ছে অ্যানেলিডার একদম কোর বৈশিষ্ট্য।
এর বাইরে আরো কি লিখতে হবে তোমরা অলরেডি জানো। বাকি আমরা যে বৈশিষ্ট্যগুলো আগে কমন বৈশিষ্ট্য বা ভিত্তির মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়েছি সেগুলো তো আমরা অবশ্যই অ্যাড করবো এগুলোর সাথে। এর বাইরে ওই যে বদ্ধ সংবহন নিয়ে কিছু কথা আছে। এদের যে রক্ত, আমরা মলাস্কাতে কি পড়লাম? মলাস্কাতে পড়লাম যে মলাস্কার যে রক্ত সেটা হচ্ছে হিমোসায়ানিন থাকে, অ্যামিবোসাইট থাকে এখানে। তাহলে এদের কি থাকবে? এদের থাকবে হেমো এরিথ্রিন। আচ্ছা আমি একটু ভালো করে লিখি তাহলে তোমরা লিখে ফেলতে পারবে। এদের রক্ত কণিকা হিসেবে থাকে হেমো এরিথ্রিন, ক্লোরোপুরিন। তাহলে এইগুলো থাকে হচ্ছে রক্ত কণিকা হিসেবে, যেগুলো আমরা এখন পর্যন্ত পড়ি নাই। মলাস্কাতে কিন্তু এগুলো ছিল না, এখানে এক্সট্রা এইগুলো রক্ত কণিকা হিসেবে থাকতে পারে। তাহলে এই গেল অ্যানেলিডার রক্ত সংবহন তন্ত্র। অ্যানেলিড প্রাণীগুলো অনেকটা তোমার ওই নেমাটোডের মতো, এগুলো নলাকার হয়। তাহলে এদের দেহ গঠনে যেহেতু একটু মিল আছে, এদের আকৃতিতে যেহেতু একটু মিল আছে, এদের মধ্যে আরেকটা মিল হচ্ছে এদেরও দেহের বাইরে কিউটিকলের আবরণ থাকে। দেহের বাইরে কি থাকে? কিউটিকলের আবরণ থাকে। এদেরও পৌষ্টিক নালীটা, যেহেতু এগুলো নলাকার প্রাণী, এদেরও পৌষ্টিক নালীটা নলাকার হয়। আমি মলাস্কাতে কিন্তু পড়েছিলাম, মলাস্কাতে প্যাঁচানো বা ইউ আকৃতির। সেইটার সাথে এখানে একটু চেঞ্জ আছে। এখানে যেহেতু প্রাণীরাই নলাকার, তবে একটা কেঁচোর কথা চিন্তা করো, একটা জোকের কথা চিন্তা করো, এগুলো তো আমরা হামেশাই আমাদের আশেপাশে দেখতে পাই। একটা কেঁচো, সে হচ্ছে নিজে লম্বা, ওর পৌষ্টিক নালী ভেতরে প্যাঁচানো কিভাবে হবে? ওর পৌষ্টিক নালীটা হচ্ছে লম্বা ওইটার মতো। এই হচ্ছে বৈশিষ্ট্য নিয়ে যত কথাবার্তা, অ্যানেলিডার বৈশিষ্ট্য নিয়ে এর থেকে বেশি কিছু তোমাদের দরকার নাই। এইবার দেখো নিচে এখানে আমরা কিছু লিখেছি, সামুদ্রিক চোষক, সামুদ্রিক উকুন। এর আগে এই ধরনের সমুদ্র দিয়ে নাম আমরা কোথায় পড়েছি? সমুদ্র দিয়ে নাম আমরা পড়েছি নিডারিয়াতে। নিডারিয়াতে আমরা কি কি পড়েছিলাম? সামুদ্রিক বল্লা, সামুদ্রিক প্রবাল, সামুদ্রিক পাখা, সামুদ্রিক কদম। এই সবগুলো কিসের নাম ছিল? এই সবগুলো কিন্তু ছিল এই নিডারিয়ার নাম। এর বাইরেও আমি তখন বলেছিলাম তোমাদেরকে যে সমুদ্র দিয়ে আরো কিছু নাম আছে। তাহলে সমুদ্র দিয়ে আর কি কি নাম আছে? সামুদ্রিক চোষক থাকতে পারে, সমুদ্র উকুন থাকতে পারে। তো শুধু সমুদ্র দেখেই কিন্তু নিডারিয়া আনসার দিয়ে দেয়া যাবে না। সামুদ্রিক চোষক যদি থাকে সেটা অ্যানেলিডা, বা সামুদ্রিক উকুন যদি থাকে সেটা হচ্ছে অ্যানেলিডা। যদি থাকে সমুদ্রের তীর, এটা তোমরা অ্যাড করে নাও। সমুদ্রের তীর হচ্ছে কিন্তু আবার মলাস্কা। সো নিডারিয়াতে আমরা যতগুলো মুখস্থ করেছিলাম সেগুলো আমরা আরেকবার রিক্যাপিচুলেট করি। সমুদ্রের প্রবাল, সমুদ্রের পাখা, সামুদ্রিক বল্লা, সামুদ্রিক কলম, তারপরে কি পড়েছিলাম আমরা? সামুদ্রিক অ্যানিমন। তো এই সব কিছু হচ্ছে নিডারিয়া। বাট যদি বলে চোষক বা উকুন তাহলে সেক্ষেত্রে হবে কিন্তু অ্যানেলিডা। যদি বলে সমুদ্রের তীর তাহলে হবে মলাস্কা। এইগুলো আমরা একটু আলাদাভাবে মনে রাখবো। তোমরা চাইলে কি করতে পারো? চাইলে এইগুলো সব মুখস্থ করে বা একটা ছক হিসেবে তোমরা এটাও সাজিয়ে নিতে পারো। বা এই ছকটা আমি ট্রাই করব তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার। আমাদের যখন সব পর্বগুলো পড়া হয়ে যাবে, যখন তোমরা এই সব ইনফরমেশনগুলো জেনে যাবা, তখন তোমাদেরকে আমি ট্রাই করব এরকম একটা ছক প্রোভাইড করতে, যে এখানে এরকম সমুদ্র রিলেটেড, সমুদ্রতে কোনটার নাম কি এবং সেটা কোন পর্ব। তোমরা যদি করতে পারো তাহলে তো খুবই ভালো। নিজে নিজে এই ধরনের ছক বানানোর প্র্যাকটিস থাকাটা ভালো। তাহলে কি হয়, তোমাদের পড়াশোনাটা খুব ভালো হয়। তুমি যখন নিজে খুঁজে খুঁজে দেখে দেখে পড়ে পড়ে বানাবা, তখন সময় সেই জিনিসটা মনেও থাকবে ভালো, রেদার দেন আমি তোমাকে সরাসরি লিখে দিলে। তারপরেও যদি তোমাদের সমস্যা মনে হয়, এই সমুদ্র রিলেটেড যত ইনফরমেশন আছে সেসব ইনফরমেশনগুলো আমি তোমাদের সাজিয়ে একটা ছকের মধ্যে দিয়ে দিব। আর তোমরাও নিজেরা ট্রাই করবা এটা বানাতে।
তারপরে যদি দেখো যে না তোমার থেকে আমারটাতে কিছু বেশি ইনফরমেশন আছে বা দুই চারটে উদাহরণ বেশি আছে, তুমি কোনো একটা জায়গায় ভুল করেছো, তাহলে তুমি কি করবে, তুমি সেটা শুধরাই ফেলবা। তাহলে দেখো তুমি একবার পড়ছো, তুমি একবার ছক বানাচ্ছো, লিখছো, তুমি আবার আমারটা দেখে মিলাচ্ছো, তাহলে এই একটা চ্যাপ্টার একবার পড়ার সময় তোমার কিন্তু উদাহরণগুলো 3বার রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে। তো আমাদের পড়াশোনা করার নিয়মটা এটাই থাকবে যে যত বেশিবার আমরা ইনফরমেশন গুলো চোখের সামনে দেখতে পারি, তুমি যত বেশি ইনফরমেশন চোখের সামনে দেখবা, যত বেশি একই জিনিস পড়বা, তত দেখবা তোমার মাথার মধ্যে থাকছে। এই চ্যাপ্টারে বা বায়োলজিতে বলো, জুলজি, বোটানি, এই সাবজেক্টগুলোতে তোমাদের একটাই প্রবলেম হয় যে আপু মনে থাকে না, এত ইনফরমেশন মনে থাকে না। মনে রাখার জন্য একই উদাহরণ বারবার দেখতে হবে। তুমি একবার পড়লে কখনোই তোমার এত ইনফরমেশন মনে থাকবে না। আমি যতই ভালোভাবে তোমাকে বুঝাই দেই, তোমার কনফিউশন হবে যে আপু আমি এটা কোথায় বলেছিল তো মনে আছে, কিন্তু কোনটাতে, মলাস্কাতে না অ্যানালিডাতে, মনে পড়বে না। তো তুমি যখন সিরিয়ালি এই জিনিসগুলো পড়বা, বারবার দেখবা, নিজে লিখবা, নিজে নোট করবা, তখন তোমার মনে থাকবে যে ও হ্যাঁ আমি এই জায়গায় এটা শুনে এইটা লিখেছিলাম। তো পড়াশোনা করতে হবে, এই হচ্ছে মূল কথা। এরপর আমরা আসি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা কি? আর্থ্রোপোডা হচ্ছে আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট। আমাদের জয়েন্ট আছে, বলো, এই যে জয়েন্ট। আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট বা সন্ধি। বাংলাতে একটু কঠিন একটা শব্দ আছে, সন্ধি। এটা বোধ হয় দর্শকদার না, সন্ধি। এদের সন্ধি থাকে কোথায়? থাকে এদের পায়ে সন্ধি থাকে, সন্ধিপদি। এদের যে উপাঙ্গগুলো আছে, যে পা আছে, এদের পায়ে জয়েন্ট থাকে, এই জন্য এদেরকে বলা হয় আর্থ্রোপোডা। দেখো আবারও পেয়েছি আমরা পোডা। পোডা মানেই বলেছিলাম কি, পা বা চলন সংক্রান্ত যে কোনো জিনিসই হচ্ছে পোডা। তাহলে আর্থ্রো মানে সন্ধি, পোডা মানে হচ্ছে পা। যাদের পায়ে জয়েন্ট থাকে বা পায়ে সন্ধি থাকে তাদেরকেই আমরা আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী বলবো। এটা কিন্তু আমরা খণ্ডকায়নের মধ্যেও পড়েছিলাম যে খণ্ডকায়নে এদের অসম খণ্ডকায়ন বা অপ্রকৃত খণ্ডকায়ন দেখা যায়। এগুলো এক একটা কি অপ্রকৃত খণ্ডকায়ন, এবং সেই অপ্রকৃত খণ্ডকায়নটা আবার কি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ না বাহ্যিক, বলো? সেটা হচ্ছে বাহ্যিক, এদের দেহের বাইরে থাকে। মনে রাখবা, আমাদের দেহকে আমাদের দেহের ভেতরে থাকে, আমি কিন্তু বাইরে থেকে আমরা এই জয়েন্টটা দেখতে পাচ্ছি না। বাট তুমি যদি একটা ঘাস ফড়িং নাও বা একটা তেলাপোকার কথা চিন্তা করো, তাহলে কিন্তু তুমি বুঝবা যে এদের দেহের যে খণ্ডগুলো আছে, যেটা যদি একটা পা তুমি চিন্তা করো, তাহলে এই যে খণ্ড, এই খণ্ড তুমি বাইরে থেকেই দেখতে পাবা, বা এই জয়েন্টটা তুমি বাইরে থেকে বুঝতে পারবা। তো এই জন্য এদের দেহে অসম খণ্ডকায়ন থাকে, এবং সেই খণ্ডকায়নটা হবে বাহ্যিক। সেম অ্যাজ মানুষের দেহেও অসম খণ্ডকায়ন থাকে এবং খণ্ডকায়নটা অভ্যন্তরীণ। তো গেল, এখানে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পেলাম, আর্থ্রোপোডার যে বৈশিষ্ট্যগুলো আমরা লিখতে পারবো। এইবার আসো, খুব খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সবচাইতে বড় পর্ব কোনটা? সবচাইতে বড় পর্ব কিন্তু কর্ডাটা না, সবচাইতে বড় পর্ব হচ্ছে এই আর্থ্রোপোডা। আমরা একটু আগে পড়ে এসেছি যে দ্বিতীয় বৃহত্তম পর্ব। দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা ছিল? দ্বিতীয় বৃহত্তম পর্ব ছিল আমাদের মলাস্কা। তাহলে মলাস্কার পর আগেই একদম প্রথম বৃহত্তম পর্ব হিসেবে কোনটা আছে? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বে আমরা কিন্তু প্রথম ক্লাসে, তোমরা যারা যারা প্রথম ক্লাসটা করেছো, আমরা আর্থ্রোপোডা পর্বের 3টা ভাগ পড়েছিলাম। কেউ কি রিকল করতে পারো? 3টা ভাগ আমরা পড়েছিলাম, কিসের উপরে ভিত্তি করে? ট্যাগমাটাইজেশনের উপর ভিত্তি করে। কি কি সেই ভাগগুলো? সেই ভাগগুলো হচ্ছে ইনসেক্টা, বাংলাতেই লিখে দিই তোমাদেরকে, ইনসেক্টা, ক্রাস্টাসিয়া, আর কি অ্যারাকনিডা। ইনসেক্টের মধ্যে কি আছে? ইনসেক্টের মধ্যে নামেই বোঝা যাচ্ছে যে যত ইনসেক্ট আমাদের আশেপাশে আছে, এই ঘাস ফড়িং, হ্যানত্যান ঘাস ফড়িং সম্পর্কে জীবন বৃত্তান্ত, গঠন, যা যা দরকার, যা যা দরকার না, সব আমরা পড়বো পরে চ্যাপ্টারে। তো এই ইনসেক্টের উদাহরণ হচ্ছে ঘাস ফড়িং।
ক্রাস্টেশিয়া কি? ক্রাস্টেশিয়া হচ্ছে চিংড়ি, কাঁকড়া। চিংড়ি, কাঁকড়া যেগুলো আমরা খাই নরমালি, যেসব আর্থ্রোপোডা, তো এগুলো হচ্ছে চিংড়ি, কাঁকড়ার। অ্যারাকনিডা কি? অ্যারাকনয়েড বা হচ্ছে অ্যারাকনিডা, এগুলো ব্যবহার করা হয় মাকড়সা সংক্রান্ত। তো মাকড়সা হচ্ছে অ্যারাকনিডা। তো এই ক্লাসিফিকেশনটা আমাদের একটু লাগবে যখন আমরা আর্থ্রোপোডা পড়বো, এই ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে। ইনসেক্টটাতে কি থাকে? ইনসেক্টটাতে থাকে মস্তক, বক্ষ, উদর। ক্রাস্টেশিয়াতে কি থাকে? ক্রাস্টেশিয়াতে থাকে শিরোবক্ষ আর উদর। অ্যারাকনিডাতে কি থাকে? প্রোজোমা, অকিস্তোজোমা। এই গেল ক্রাস্টেশিয়া, ইনসেক্টা আর অ্যারাকনিডা। এবার এদের বৈশিষ্ট্য, তাহলে দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশনের বাংলা কি? ট্যাগমাটাইজেশনের বাংলা হচ্ছে অঞ্চলায়ন। এই যে দেহের বিভিন্ন খণ্ডকে একসাথে মিলে একটা অঞ্চল গঠিত হয়, এই অঞ্চলগুলোকেই বলে হচ্ছে ট্যাগমাটা। আর এই যে অঞ্চল গঠিত হচ্ছে, এই প্রসেসটাকে বলে ট্যাগমাটাইজেশন। আর্থ্রোপোডা পর্বের রক্ত সংবহন কিরকম? রক্ত সংবহন হচ্ছে উন্মুক্ত। এদের দেহে উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র থাকে। তাহলে কি দেখো, আমরা যখন পড়তেছিলাম শুরুর দিকে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এদের কিন্তু এত তন্ত্রাঙ্গ ছিল না। জাস্ট রেচনের জন্য হয়তো দুইটা একটা কোষ, কোনো গহ্বর, এরকম। আমরা অলরেডি অনেক ধরনের অঙ্গ পড়ছি, তন্ত্র পড়ছি, চলনের অঙ্গ পড়ছি, রেচনের অঙ্গ পড়ছি, রক্ত সংবহনের কথা পড়ছি, এরপরে আমরা শ্বসন তন্ত্রের কি কি পার্ট আছে সেটাও পড়বো। দেখো আস্তে আস্তে কিন্তু এই প্রাণীগুলো উন্নত হতে থাকছে, যেটা আমি বারবারই তোমাদেরকে বলছি। কারণ এইভাবে বললে তোমাদের বৈশিষ্ট্যগুলো ক্রমটা খুব ভালোভাবে মনে থাকবে, যে এই ক্রমে এটা আগাচ্ছে। ঠিক আছে? তো রেচন অঙ্গ, এর আগে আমরা দুইটা রেচন অঙ্গ পড়েছি। একটা কি? প্লাটিহেলমিনথেসে আমরা পড়েছিলাম এদের শিখা কোষ থাকে রেচন কোষ হিসেবে বা রেচন অঙ্গ হিসেবে। আর একটু আগে আমরা বললাম অ্যানেলিডা। অ্যানেলিডাতে কি পড়লাম? তাদের নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। তাহলে আর্থ্রোপোডাতে কি থাকে? মালপিজিয়ান নালী, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি বা সিলোম নালী। মালপিজিয়ান বডি, মালপিজিয়ান বলতেই বোঝায় রেচন সংক্রান্ত। এই মালপিজিয়ান নালী থাকে, সবুজ গ্রন্থি থাকে, কক্সাল গ্রন্থি থাকে বা সিলোম নালী থাকে। এগুলো ওরা রেচন অঙ্গ হিসেবে ইউজ করে। এদের কি থাকে? এদের শ্বসনের জন্যও বিশেষ কিছু অঙ্গ থাকে। যেমন শ্বসনের জন্য এদের কি থাকতে পারে? শ্বসনের জন্য এদের ফুলকা থাকে, বা অনেকেই দেহত্বক দিয়ে শ্বসন করে। ফুলকা, দেহত্বক, বুকলাম, এইগুলো হচ্ছে আর্থ্রোপোডা প্রাণীর শ্বসন অঙ্গ। দেখো শ্বসন অঙ্গ আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করেছে এইসব প্রাণীর দেহে। লাস্ট ওয়ান কি? রক্ত সংবহন উন্মুক্ত। আমরা অলরেডি পড়েছি মুক্ত, যেটা মুক্ত উন্মুক্ত সেম, মুক্ত আর বদ্ধ। তাহলে আগেরটা কি ছিল? আগেরটা ছিল বদ্ধ, তার আগেরটা ছিল অর্ধ মুক্ত। তাহলে এটা রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত। এই যে ঘাসফড়িং বা হচ্ছে তোমার আর্থ্রোপোডা পর্বের যে প্রাণী, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে তোমাদের ফুল ডিটেলস লাগবে। যেহেতু উন্মুক্ত, তার মানে কি? এটা দেহ গহ্বরে রক্ত যাবে। তো কোন গহ্বরে রক্ত যাচ্ছে? যেই দেহ গহ্বরে রক্ত যায় তাকে কি বলে? হিমোসিল বলে। আমরা একটু আগে পড়ে এসেছি, সিল মানে গহ্বর, হিম মানে রক্ত। তাহলে যেই গহ্বরে রক্ত যাচ্ছে সেটার নাম হিমোসিল। তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে অবশ্যই হিমোসিল থাকবে। তাহলে কিভাবে এই হিমোসিলের মধ্যে রক্ত যাচ্ছে, সেই রক্তটা সংবহন কিভাবে হচ্ছে, ফুল ডিটেলস আমরা পড়বো চ্যাপ্টার 2-তে ঘাসফড়িং পড়ার সময়। ঘাসফড়িং পড়ার সময়। এখন আপাতত এইটুকু আমাদের জেনে রাখতে হবে যে এদের রক্ত সংবহন উন্মুক্ত। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহের প্রাচীর, যেটা প্রাচীরে কাইটিন থাকে। আমরা এতক্ষণ কি পড়েছি? প্লাটিহেলমিনথেস বা নেমাটোডা, এদের দেহের প্রাচীরে কি থাকছিল? এদের দেহের প্রাচীরে থাকছিল কিউটিকল। আর আর্থ্রোপোডা পর্বের প্রাণীর দেহে কি থাকে? কাইটিন থাকে। এই যে চিংড়ি মাছের যে খোলস, চিংড়ি যখন হচ্ছে, তোমরা অনেকে সবাই তো দেখেছো, ম্যাক্সিমাম চিংড়ি, কাঁকড়া, এগুলো তো আমরা দেখতে পাই, তাই না? এদের এই যে খোলস থাকে, বাইরে একটা খোলক থাকে না, এই খোলকটাই হচ্ছে কিন্তু কাইটিন নির্মিত। তো এদের দেহের বাইরে কাইটিন নির্মিত খোলক থাকে। এই হচ্ছে বেসিক্যালি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কমন যে বৈশিষ্ট্য, সেই কমন বৈশিষ্ট্যগুলো। এর বাইরেও আমি বারবারই বলছি, আর্থ্রোপোডা সম্পর্কে আমাদেরকে একটু ডিটেলস জানতে হবে, কারণ এটা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব।
তো এই বৃহত্তম পর্ব সম্পর্কে আমাদের এই যে তাদের রক্ত সংবহন তন্ত্র, তাদের দেহ গঠনের যে ট্যাগমা গুলো, তাদের উপাঙ্গগুলোর গঠন আমরা জানি। আমরা উপাঙ্গ নিয়ে তোমাদেরকে একটু এখানে বলি যে উপাঙ্গ উপাঙ্গ আমরা কি পড়েছিলাম যে দেহ থেকে দেহের চলন বা খাদ্য গ্রহণ এইসব কাজের জন্য, আত্মরক্ষা এইসব কাজের জন্য মূল দেহ থেকে কিছু উপাঙ্গ বের হয়। যেমন এই যে আমাদের মানুষের হাত পা আছে, সেম অ্যাজ এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে উপাঙ্গ হিসেবে কি কি আছে? তাদেরও তো পা আছে অবশ্যই, পোডা পা তো থাকবেই, এক্সট্রা এখানে কি থাকে? অ্যান্টেনা থাকে। এদের দেহে অ্যান্টেনা থাকে। এই অ্যান্টেনা কি হিসেবে কাজ করে? এই অ্যান্টেনা, আচ্ছা আমি এগুলো মুছাই দিই। এদের দেহে অ্যান্টেনা থাকে। এই অ্যান্টেনা কাজ করে এদের সংবেদী অঙ্গ হিসেবে। সংবেদী অঙ্গ, আমাদের দেহের সংবেদী অঙ্গ কয়টা? মানব দেহের সংবেদী অঙ্গ 5টা। এই যে ছোটবেলায় আমরা পড়েছিলাম চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। তাহলে এগুলো কি সংবেদী অঙ্গ, মানে কি এটা সংবেদনা গ্রহণ করে, হয় দেখার বা শোনার বা স্বাদের বা গন্ধের বা স্পর্শের কোনো একটা সংবেদনা গ্রহণ করে। এদের দেহে তো এত সুগঠিত অঙ্গ বা সুগঠিত প্রত্যঙ্গ তন্ত্র এগুলো নাই। তাহলে এদের দেহে এই সংবেদনা গ্রহণ করার জন্য কি দরকার? এদের দেহে আছে সংবেদনা গ্রহণ করার জন্য অ্যান্টেনা। এই যে মাথার উপরে শিঙের মতো দুইটা বের হয়ে থাকে এমন করে, অ্যান্টেনা। এদের দেহে অ্যান্টেনা থাকে। এখানে আরো একটা স্পেশাল জিনিস থাকে, স্পেশাল অঙ্গটাকে বলা হয় পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী, তো নাম থেকে আমরা বুঝতে পারছি পুঞ্জ অক্ষী। অক্ষী মানে কি? অক্ষী মানে হচ্ছে চোখ। পুঞ্জ মানে কি? অনেকগুলো একসাথে মিলে একটা বুকে টাইপের আর কি, ছোট 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 অনেকগুলো একসাথে। আমাদের যেরকম চোখ, আমাদের চোখ হচ্ছে সরল চোখ, দুইটা চোখ দুই পাশে আছে, এই দুইটা চোখ দিয়ে আমরা দেখছি। বাট আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে এরকম সরল চোখ থাকে না। ওদের কি থাকে? এরকম অসংখ্য ছোট 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 চোখ, বা যেটাকে বলে ওমাটিডিয়াম, সেইগুলো মিলে একটা বড় পুঞ্জাক্ষী তৈরি হয়। এরকম দুইটা পুঞ্জাক্ষী থাকে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। তাহলে এদের দর্শন অঙ্গ কি? দর্শন অঙ্গ হচ্ছে পুঞ্জাক্ষী। সংবেদী অঙ্গ কি? সংবেদী অঙ্গ হচ্ছে হয়ে গেল অ্যান্টেনা। রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালী, সবুজ গ্রন্থি, কাউসাল গ্রন্থি, ফিলোম নালী। শ্বসন অঙ্গ হচ্ছে কি? শ্বাসনালী বা হচ্ছে ফুলকা, বুকলাং, এগুলো শ্বসন অঙ্গ। আর রক্ত সংবহন তন্ত্রটা কিরকম? রক্ত সংবহন তন্ত্র হচ্ছে উন্মুক্ত। এই গেল আর্থ্রোপোডা পর্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমাদের এই চ্যাপ্টারের জন্য। নেক্সট আমরা পড়বো একাইনোডার্মাটা। একাইনা, একাইনা মানে কি? একাইনা মানে হচ্ছে কাঁটা। একাইনা শব্দের অর্থ হচ্ছে কাঁটা। তার মানে কি? এইসব প্রাণীর দেহে কাঁটা থাকে। বাইরে থেকে তুমি কাঁটা দেখতে পাবা। এই জন্য যেহেতু ত্বকে কাঁটা থাকে, এই যে আবারও আমরা ডার্মা কথাটা পেয়ে গেলাম। ডার্মা আমরা পড়েছি, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম, সব জায়গায় আমরা ডার্ম ওয়ার্ডটা পড়েছি। আজকে আমরা এখানে আবারও ডার্ম পেলাম, সেটা কি? একাইনোডার্ম। একাইনোডার্ম মানে কি? কাঁটা। কাঁটা কোথায়? ত্বকে। এই জন্য এদের আরেকটা নাম হচ্ছে কণ্টক ত্বক প্রাণী। কণ্টক মানে হচ্ছে কাঁটা। কাঁটাকে একটু কঠিন করে বলতে গেলে আমরা কিভাবে বলবো? কণ্টক। সেই কণ্টক ত্বক প্রাণী হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের একটা অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই পর্বের সব প্রাণী হচ্ছে সামুদ্রিক। যখনই আমরা দেখলাম এই পর্বের সব প্রাণী সামুদ্রিক, তার মানে আবারও ওই যে নিশ্চয়ই সমুদ্র দিয়ে এখানে আরো কিছু নাম থাকবে, যেটা আমরা অলরেডি নিডারিয়াতে পেয়েছি, মলাস্কাতে পেয়েছি, আর কোথায় পেলাম? অ্যানেলিডাতে পেলাম। এই তিনটাতে কিন্তু আমরা অলরেডি সমুদ্র সম্পর্কিত পেয়েছি। সবচাইতে বেশি পেয়েছিলাম কোথায়? নিডারিয়াতে। এরপরে মলাস্কাতে কি ছিল? মলাস্কাতে ছিল হচ্ছে সমুদ্র তীর। আর অ্যানেলিডাতে কি ছিল? সমুদ্র চোষক, সমুদ্র উকুন। দেখো চোষক উকুন কোনোটাই তো বেসিক্যালি ভালো জিনিস না, তাই না? দুইটাই হচ্ছে আমাদের থেকে রক্ত নিয়ে নেয় এরকম। তো মনে রাখবা যে এই অ্যানালিডাতে এরকম দুইটা পচা পচা জিনিসের নাম দেয়া, চোষক আর উকুন এগুলোতে। এখানে দেখো কি সুন্দর তারা, পদ্ম, পেন্টাগন, অনেক ভালো ভালো কথা লেখা এখানে। বাট পচা যে দুইটা, সেই দুইটা হচ্ছে এই অ্যানালিডাতে। তাহলে এখানে আসো, এখানে আবার কি কি নাম দেয়া আমরা একটু পড়ে ফেলি। এখানে দেয়া হচ্ছে সমুদ্র তারা। তারা দেখতে কিরকম?
তারা আমরা এইভাবে আঁকি না, এমনি তো আঁকি তারা, তাই না? তাহলে এটা কি? তারা মাছ। আমরা যেটাকে তারা মাছ বলি, তারা মাছ কি একাইনোডার্মাটার মধ্যে না? তো এই তারা মাছ যেহেতু দেখতে তারার মতো, এই জন্য এটাকে বলে সমুদ্র তারা। আবার দেখো এটার কয়টা দিক আছে বা কয়টা পা আছে, আমি যেটাকে পা ধরি, তাহলে 1 2 3 4 5, তাহলে পাঁচটা। পাঁচকে আমরা কি বলি? পেন্টাগন। সেই জন্য এটাকে বলি সমুদ্র পেন্টাগন। এর বাইরেও সমুদ্র শসা, সাগর অর্চিন, সমুদ্র পদ্ম, এই জীবগুলো হচ্ছে তোমার একাইনোডার্মাটার অন্তর্গত। তো তোমাকে যদি বলে একাইনোডার্মাটার অপর নাম কি, সমুদ্র তারা, সমুদ্র পদ্ম, সমুদ্র শসা, সাগর অর্চিন, সমুদ্র পেন্টাগন, এই কয়টা। সাপোজ আমার কোশ্চেন আসছে কি, আবারও আমরা সেম কোশ্চেন, আগের কোশ্চেনে ফিরে যাই, যে নিডারিয়া পর্বের প্রাণীর অপর নাম 9 কোনটা? তো ওখান থেকে 3টা দিছে, প্লাস দিয়েছে সাগর অর্চিন। তাহলে কি আমরা পারবো না যে ওইখানকার যে কয়টা, তার বাইরে এই সাগর অর্চিন এখানে হবে না, তাহলে এটা নিডারিয়া না, এটা হচ্ছে একাইনোডার্মাটা। আচ্ছা, এরপরে আমরা আসি একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য। যেহেতু আমি বললাম এরা সবাই সামুদ্রিক, মানে কি সবাই পানিতে থাকে, তার মানে দেহে আর কিছু থাকুক না থাকুক, পানি পরিবহনের জন্য কিছু তো একটা দরকার, কারণ ওরা থাকে কি, বাস করে পানির মধ্যে। তাহলে দেহে আর বাকি কি আছে সেই সব দেখো, এগুলো কিন্তু কিচ্ছু নাই, রেচন নাই, রক্ত সংবহন নাই, মস্তক নাই, তার কিছুই দরকার নাই, সে থাকে পানিতে, ওর শুধু পানির জিনিসই দরকার। পানির জিনিস মানে কি? পানি সংবহন তন্ত্র, এই একটাই তন্ত্র ওর দেহে। একটাই তন্ত্র আসলে দেহে না, দেহে আরো কিছু তন্ত্র আছে, বাট রেচন শ্বসন মস্তক এই ধরনের কোনো তন্ত্র ওর মধ্যে নাই। ওর ওই এক পানি সংবহন তন্ত্র দিয়েই হয়ে যায়, যেহেতু এটা সব প্রাণী সামুদ্রিক। সেই একটা কথা থেকে আমরা এই দুইটা পড়ে ফেললাম যে এর কোনো পানি সংবহন তন্ত্র আছে, এর বাইরে রেচন রক্ত সংবহন মস্তক কোনো তন্ত্র এদের নেই। এবার এই যে তাদের মধ্যে রক্ত সংবহন তন্ত্র যে নাই, এই রক্ত সংবহন তন্ত্রের জায়গায় কি আছে জানো? এদের আছে হিমাল আর পেরিহিমাল তন্ত্র। এই স্পেশাল দুইটা তন্ত্র এদের আছে। দেখো হিমাল, হিমালের শুরুতে কি হিম, আমরা বলেছি হিম হচ্ছে রক্ত সংক্রান্ত বা ব্লাড রিলেটেড। তাহলে এই হিমাল তন্ত্র বা পেরিহিমাল তন্ত্র, পেরি মানে কি চারপাশে, হিমাল তন্ত্রের চারপাশে থাকে পেরিহিমাল তন্ত্র। এই হিমাল পেরিহিমাল তন্ত্র এরাই এর রক্ত সংবহন তন্ত্র হিসেবে কাজ করে। আর রক্ত সংবহন তন্ত্র নাই, ওর প্রক্সি হিসেবে রেখে গেছে এই হিমাল আর পেরিহিমাল তন্ত্রকে। নামটাও এমন ভাবে রেখেছে যেন আমি নাম পড়লেই বুঝতে পারি যে হ্যাঁ এটা রক্ত সংবহন তন্ত্রই হবে, অন্য কিছু না। তো এই গেল এর বিভিন্ন তন্ত্রের কথাবার্তা। একাইনোডার্মাটাতে মুক্ত সাঁতারু লার্ভা পাওয়া যায়। যেহেতু এগুলো সামুদ্রিক, তাহলে অবশ্যই এদের লার্ভাগুলোকে সমুদ্রে সাঁতার কাটতে তো পারতে হবে, নাহলে বেঁচে থাকবে কিভাবে? তো এই জন্য এদের লার্ভাগুলো হয় মুক্ত সাঁতারু লার্ভা। এদের নিষেক হচ্ছে অভ্যন্তরীণ, মনে রাখো সামুদ্রিক, নিষেক যদি বাইরে হয় তাহলে সে তো ভেসে কোথায় চলে যাবে। তো নিষেকটাকে হতে হবে অভ্যন্তরীণ। এটা এভাবে জাস্ট মনে রাখার জন্য ভাবে মনে রাখতে পারো যে নিষেক যদি বাইরে হতো তাহলে সে যাই করতো প্রতিকূল পরিবেশে বাইরে ভেসে কোথায় চলে যেত, সে কি আর বড় হয়ে প্রকৃত পূর্ণাঙ্গ জীব হইতে পারতো? হইতে পারতো না। এই জন্য শরীরের ভেতরে অভ্যন্তরীণ নিষেক হয় একাইনোডার্মাটা। আরে একাইনোডার্মাটা, আমি যদি একটা একাইনোডার্মাটা আঁকাই, তারা মাছ ধরো, কেমন হলো তারা মাছ? এই তারা মাছের দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে তার মৌখিক প্রান্ত, একটা হচ্ছে বিমৌখিক প্রান্ত, দুইটা প্রান্ত থাকে। এই মৌখিক প্রান্তে কি থাকে? কিছু অ্যাম্বুলাক্রাল খাদ থাকে। এই যে মৌখিক প্রান্তে, 5টা মৌখিক প্রান্তের 5 দিকে এর থাকে অ্যাম্বুলাক্রাল খাদ। বা অ্যাম্বুলাক্রাল খাদ, যেটাই বলো না কেন। তো কেন এটার নাম এরকম? অ্যাম্বুলাই, অ্যাম্বুলা বোঝায় চলনশীল কোনো কিছু বোঝাতে, কোনো কিছু গতিশীল আছে সেইটার জন্য বোঝায় অ্যাম্বুলা। তো আমরা বলছি, আমরা তো জানি যে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স ওয়ার্ডটার সাথে তো আমরা সবাই পরিচিত, এটার সাথে পরিচিত না হই অ্যাম্বুলেন্স ওয়ার্ডটার সাথে তো পরিচিত। অ্যাম্বুলেন্স কি করে? রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়,
তার মানে এই যে চলাচল করছে, কোনো কিছু তার স্থান পরিবর্তন করছে, এই স্থান পরিবর্তন করা বা চলাচল করা, চলনশীল থাকা, এই টার্মটাকে বোঝানোর জন্য এই অ্যাম্বুলা ওয়ার্ডটা ইউজ করা হয়। তাহলে এখানে অ্যাম্বুলাক্রাল খাঁজ কেন বলছি, কারণ এই খাঁজে তোমার থাকে ছোট 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 অনেক নালিকা পদ। এই যে ছোট চলন অঙ্গ কি নালিকা পদ, এই নালিকা পদগুলো দিয়ে তারা চলে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তারা অ্যাম্বুলেটরি ক্যাপাসিটিটা পায়। আমরা বলছি না মোবাইল, মোবাইল মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলছে, সে চলনশীল, এই চলনশীল ক্যাপাসিটিটা পায়। এই জন্যই এই খাতটাকে বলা হচ্ছে অ্যাম্বুলাক্রাল খাত। এবং এখানে যে চলন অঙ্গ থাকে সেই চলন অঙ্গটা হচ্ছে নালিকা পদ। তাহলে মৌখিক প্রান্তে থাকছে আমাদের অ্যাম্বুলাক্রাল খাদ এবং এইটাতে চলনের জন্য আছে নালিকা পদ। এই নালিকা পদ দিয়ে তাহলে কি করবে, চলন অঙ্গ যেহেতু, সেহেতু অবশ্যই সে চলবে, এটা দিয়ে চলে চলে কি করবে, খাদ্য আহরণ করবে, তাহলে এটা দিয়ে সে চলে চলে খাবার খাবে। তাহলে এটা আমাদেরকে জানতে হবে। এর বাইরে এখান দিয়ে সে আরো একটা কাজ করবে, সে কিন্তু এখান দিয়ে শ্বসনও করবে। তাহলে সে চলবে, চলাচল করবে, সে চলে 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 খাদ্য সংগ্রহ করবে, প্লাস তার শ্বসনেও এই নালিকা পদ সাহায্য করে। তাহলে এই গেল আমাদের মৌখিক প্রান্ত, নালিকা পদ। বিমৌখিক প্রান্ত কি থাকে, বিমৌখিক প্রান্তে থাকে, শুধু এটা মনে রাখবে, বিমৌখিক প্রান্তে থাকে ম্যাড্রোপোরাইট। ম্যাড্রোপোরাইট। তাহলে মৌখিক প্রান্তে থাকে অ্যাম্বুলাক্রাল খাদ আর বিমৌখিক প্রান্তে থাকে ম্যাড্রোপোরাইট। এইটুকু আমাদেরকে জানতে হবে। প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা অলরেডি বলে ফেলেছি, এই যে পূর্ণাঙ্গ যে প্রাণীগুলো থাকে, পূর্ণাঙ্গ প্রাণীগুলো হচ্ছে পঞ্চ অরীয়, এটা তো কখনোই পঞ্চ অরীয় হবে না। আচ্ছা হয়েছে কিছু একটা, ধরে নিলাম এটা এরকম পঞ্চ অরীয়, এই যে 5 দিক থেকে আমরা এটাকে ভাগ করতে পারবো। তাহলে এটা কি অরীয় প্রতিসাম্য। আমরা বলেছিলাম অরীয় মানে কি, অরীয় হচ্ছে 2 এর থেকে বেশি যদি হয় তাহলে সেটাই অরীয়। এটা কয়ভাবে করা যাচ্ছে, 5 ভাবে। সো সেই জন্য এটা অবভিয়াসলি 5 2 থেকে বেশি, এই জন্য পঞ্চ মানে 5, পঞ্চ অরীয় প্রতিসম। বাট লার্ভাটা কি থাকে, যে লার্ভা থাকে, লার্ভাটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটা শুধুমাত্র 2 পাশে ভাগ করা যায়। এই হচ্ছে একাইনোডার্মাটা নিয়ে কথাবার্তা। একাইনোডার্মাটা নিয়ে এইটুকু জানলেই তোমাদের হবে। আসো আমরা আরেকটু রিক্যাপিচুলেট করি এই পুরোটাকে। একাইনোডার্মাটা কি হলো, কন্টকতক প্রাণী, একাই না, পুরোটাই সামুদ্রিক, যত যা আছে সবাই সামুদ্রিক। যেহেতু সামুদ্রিক, কিছু সমুদ্রওয়ালা নাম আছে, তারা, পদ্ম, শসা, অর্চিন, পেন্টাগন। যেহেতু সমুদ্রে সেহেতু পানি সংবহন তন্ত্র থাকবে, পানি সংবহন তন্ত্র আছে তাই এগুলো কোনো তন্ত্রই থাকবে না। রক্ত সংবহন তন্ত্র নাই তাই রক্ত সংবহন তন্ত্র প্রক্সি হিসেবে রেখে গেছে হিমাল পেরিহিমাল তন্ত্র। নামও এমন দিয়ে গেছে যেন নাম শুনলেই আইডেন্টিফাই করতে পারে যে ওইটা রক্ত সংবহনই করবে। যেহেতু সমুদ্রে, সমুদ্রে কি সাঁতার কাটতে হবে, এই জন্য লার্ভা মুক্ত সাঁতারু, লার্ভা মুক্ত সাঁতারু। এবং এই নিষেক জায়গোর যেন ভেসে ওদিক ওদিক না চলে যায়, যেন এটা প্রতিকূল পরিবেশে নষ্ট না হয়ে যায়, যেন পূর্ণাঙ্গ হইতে পারে, নিষেকটা হবে কি অভ্যন্তরীণ। চলনঙ্গ নালিকাপদ, নালিকাপদ কোথায় থাকে, মৌখিক প্রান্তে। অ্যাম্বুলাক্রাল যে খাদ থাকে সেই খাদে থাকে নালিকাপদ। বিমৌখিক প্রান্তে থাকে ম্যাড্রোপোরাইট। প্রতিসাম্যতা অনেকবার বলেছি, এটা পঞ্চ অরীয় প্রতিসম। তাহলে আজকে আমরা কি কি পড়লাম, আমরা আজকে পড়লাম, আগের দিন আমরা করেছিলাম PCPN, আজকে আমরা পড়লাম MAAEC। PCPN আমরা আগের ক্লাসে পড়েছি, আজকের ক্লাসে আমরা MAAE এটা কমপ্লিট করলাম। বাকি থাকলো আমাদের CA কর্ডেট বা কর্ডাটা। এই কর্ডাটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কর্ডাটা ভার্সেস নন কর্ডাটা, কর্ডাটার মধ্যে কি কি ক্লাস আছে, কি কি জেনাস আছে, কি কি স্পিসিস আছে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তবে যদি একটু প্রথমে আসি আবার, তাহলে এমএ কি ছিল, এমএ মলাস্কা, আমরা ম দিয়ে সবগুলো মনে রেখেছিলাম, সংবহনের পরে বাকিটুকু মনে রেখেছিলাম। আর এদের রেডুলা যেই থাকে, পৌষ্টিকতন্ত্র প্লাস রেডুলা, খাবার খাবার খাবার, এই ব্যাপার স্যাপারগুলো আমরা মনে রেখেছিলাম।
সো আমরা আরেকবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা রিক্যাপিচুলেট করবো, সেটা হচ্ছে সমুদ্রের তীর কোনটা। সমুদ্রের তীর হচ্ছে মলাস্কা। সমুদ্রের উকুন বা সমুদ্রের চোষক সেটাকে অ্যানেলিডা। নেক্সট সমুদ্রের কি ছিল, সমুদ্রের পাখা, সমুদ্রের কলম, সি অ্যানিমন বা বল্লা, এগুলো সবই হচ্ছে নিডারিয়া। এর বাইরে যা যা তোমরা পাবা, পদ্ম, তারা, পেন্টাগন, অর্চিন, শসা, এইসব কিছুই হচ্ছে একাইনো ডারবাটা। সো তোমাদের আজকের টাস্ক হচ্ছে এইটা নিয়ে, তোমাদের আজকে তোমরা কোন ছকটা বানাবা, আজকের ছকটা বানাবা হচ্ছে এই সমুদ্র নিয়ে নাম। সমুদ্র দিয়ে যত নাম আছে মোটামুটি তোমাদের সবই পড়ানো হয়ে গেছে। সো সমুদ্র দিস, সমুদ্র দ্যাট এটা কোন পর্ব, সমুদ্র তীর এটা কোন পর্ব। তোমরা এইভাবে ছোট করে নিজেদের মতো করে একটু সাজায় নিবা। তারপরে যেটা যেটা বাদ পড়বে বা যেটা যেটা নতুন অ্যাড করতে হবে বলে মনে হবে সেটা আমি তোমাদেরকে অ্যাড করে দিব। সো আজকে এই পর্যন্তই। আমরা প্রাণী জগতের বৃহত্তম যে মেজর পর্ব যে 8টা আছে, 8টা মেজর পর্ব পড়লাম, বাকি থাকলো একটা মেজর পর্ব। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সে একটা মেজর পর্ব পড়ে ফেলবো। টিল দেন তোমরা এই 8টা মেজর পর্ব একটু রিভিশন দাও, যেন তোমাদের এই পড়াটুকু একদম কমপ্লিট হয়ে থাকে, এর মধ্যে যেন তোমাদের কোনো না বোঝার মতো বা নাম মনে রাখার মতো কিছু থাকে। সো এই পর্যন্ত, আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।